শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমল অ্যাঞ্জেলো রোজারিও, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় দৃশ্য আলোচনা করব। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য। দ্বিতীয় দৃশ্যের যে ঘটনার পরম্পরা, নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর কাছে তাড়া খেয়ে ইংরেজরা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে ভাগীরথী নদীতে, কলকাতা থেকে প্রায় 40 মাইল দূরে। তো এখানে এসে ইংরেজ বাহিনীর কর্মকর্তারা মানবেতর জীবন যাপন করছে, যে প্রত্যেকে প্রায় একটি মাত্র পোশাক নিয়ে প্রাণ রক্ষার জন্য তারা এখানে পালিয়ে আসছিল। নবাব সিরাজউদ্দৌলার আদেশ অনুযায়ী যে আশেপাশে কেউ এই ইংরেজদের কাছে কোনো রকম পণ্য সামগ্রী বিক্রি করবে না, কোনো রকম জিনিসপত্র বিক্রি করতে পারবে না। যে বিক্রি করবে তাকে নবাবের শাস্তির আওতায় আসতে হবে। এই কারণে ইংরেজদের অবস্থা অত্যন্ত নাজুক। তারা চরম দুর্ভোগ দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। এবং এই জাহাজের মধ্যে রজার ড্রেক, হ্যারি, মার্টিন, অন্যান্য যারা কর্মকর্তা ছিলেন, কিলপ্যাট্রিক, এরা সলা পরামর্শ করছে, আলাপ আলোচনা করছে কিভাবে এই দুরবস্থা থেকে রক্ষা পাওয়া যায়। আর এরই মাঝখানে নবাবের হাতে বন্দী হয়েছিল হলওয়েল। সেই কলকাতা অভিযানের সময় সেই নবাব সিরাজউদ্দৌলা কাছে অনেক রকম ওয়াদা দিয়ে, অনেক রকম নাকে কানে খত দিয়ে হলওয়েল মুক্তি পেয়েছে এবং হলওয়েল আবার এই ফোর্ট উইলিয়াম জাহাজে ফিরে এসেছে। তো আপাত দৃষ্টিতে হলওয়েলের এই আগমন এই ইংরেজদের কাছে একটা আনন্দের বার্তা নিয়ে আসলো। এ কারণেই যে একটা বিষয় অত্যন্ত সুস্পষ্ট হয়েছে যে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করতে চান না, এই ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে। এবং রাজা মানিকচাঁদ, কলকাতার দেওয়ান উমিচাঁদের মাধ্যমে মানিকচাঁদের সাথে একটা আপোষ রফা করে, একটা যোগ সাজিশ করে ইংরেজরা হয়তো বা আবার কলকাতায় দুর্গে ফিরে যেতে পারবে। একটু সময় লাগবে। মানিকচাঁদ, রাজবল্লভ, উমিচাঁদ সহ সবার সাথে তারা আবার যোগাযোগ করে, একটা যোগ সাজিশ করে তারপর তারা আবার কলকাতায় ফিরে যাবে, ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু করবে। একটা যেন আশার আলো। আর এরই মধ্যে উমিচাঁদের একটা চিঠি এসেছে আগন্তুক বা দূতের মাধ্যমে। সেই চিঠিটা অনেকটা আশা জাগা নিয়ে তাদের জন্য আশার সঞ্চার করেছে যে উমিচাঁদ রাজা মানিকচাঁদের সাথে, কলকাতার দেওয়ান মানিকচাঁদের সাথে একটা মিটমাট করেছেন। কলকাতায় ব্যবসা করবার জন্য, ইংরেজদের অনুমতির জন্য উমিচাঁদ নিজে থেকেই 15,000 টাকা দিয়েছেন রাজা মানিকচাঁদকে রাজি করানোর জন্য। এবং তিনি নিজেও এই কাজের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা চেয়েছেন, চিঠি লিখেছেন। তো যদিও এটা অনেক বেশি কস্টলি বলা যায়, যে
এটা এই সামান্য সাহায্যের বিনিময়ে 17,000 টাকা ইংরেজদের দিতে হবে। এটি টাকার অঙ্কের হিসাবে যদিও অনেক, কিন্তু তবু ইংরেজরা অনেকটাই নিরুপায়, কেননা তারা যদি কলকাতায় আবার ফিরে যেতে চায়, তাহলে ব্যবসা বাণিজ্য শুরু করতে চায়, উমিচাঁদের এই সাহায্যটুকুর মূল্য হয়তো আরো অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। তো আমরা দ্বিতীয় দৃশ্যটা আলোচনা করছি। এখানে যারা চরিত্রগুলো আছে নাটকের, রজার ড্রেক, হ্যারি, মার্টিন, কিলপ্যাট্রিক, ইংরেজ মহিলা সৈনিক, হলোওয়ে, ওয়াটস, আর্দাল। ড্রেক এবং হ্যারি মার্টিন এদের কথোপকথন চলছে। ড্রেক: এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে, ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি: এসে পড়লো বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। মার্টিন: কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 100 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। ড্রেক: তবুও তো লোকবল কিছুটা বাড়ল। হ্যারি: লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ল তা ঠিক। ড্রেক: আহার্য কোন রকমের জোগাড় হবে। মার্টিন: কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক, আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এই পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাট বাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচেও না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়? 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়? এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। তো আলোচনা সভা চলছে, এরই মাঝখানে মাদ্রাজ থেকে কিলপ্যাট্রিক আসছে 250 সৈন্য নিয়ে, কিন্তু কিলপ্যাট্রিকের এই 250 সৈন্য ইংরেজ বাহিনীর সাথে লড়াই করার জন্য খুব বেশি একটা যথেষ্ট না, কারণ এই অল্প সৈন্য সিরাজের বিপুল সংখ্যক সৈন্যের কাছে কিছুই না। সুতরাং তার এই আশায় হ্যারি, মার্টিন, বিশেষ করে খুব একটা হ্যারি খুশি হননি। তিনি যেটা বলতে চেয়েছেন যে এমনিতেই এখানে খাদ্যদ্রব্যের ভীষণ সংকট, নিত্য আহার্য ব্যবহার্য জিনিসপত্র প্রায় পাওয়াই যায় না। নবাবের নিষেধ অমান্য করে কেউ তাদের কাছে পণ্যদ্রব্য বিক্রি করে না। স্থানীয় মানুষ যারা 3-4 গুণ দাম বেশি দিয়ে তাদের জিনিসপত্র কিনতে হয়। এই অবস্থায় আরো 250 লোক এসে হাজির হয়েছে, সৈন্য এসে হাজির হয়েছে, সেটা তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আরো বেশি। কিলপ্যাট্রিক: এত অল্পে অধৈর্য হয়ে চলবে কেন? হ্যারি: ধৈর্য ধরবো আমরা কিসের আশায়, সেটাই তো জানতে হবে। ড্রেক: যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই, দোষ কারো একার নয়। মার্টিন: যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। ড্রেক: আমার হঠকারিতা? মার্টিন: তা নয় তো কি, অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেওয়ার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই বা কি কারণ?
ড্রেক, সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। হ্যারি, তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক, তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। ড্রেক, আমার রিপোর্ট আমি কাউন্সিলরের কাছে দাখিল করেছি। রাজবল্লভের ছেলে কৃষ্ণবল্লভ, রাজবল্লভ ঢাকায় খসেটি বেগমের অধীনে কাজ করে প্রচুর অর্থ সম্পদ কামিয়ে নিয়েছিলেন, আর সেই টাকা পয়সা নবাব সিরাজদৌল্লা কোনোভাবে যেন কুক্ষিগত করতে না পারেন, ধরতে না পারেন, সেজন্য রাজবল্লভ তার ছেলে কৃষ্ণবল্লভকে তীর্থের নাম করে কলকাতা পাঠিয়ে দিয়েছিল এবং নবাবের আদেশ অমান্য করে রজার ড্রেক কৃষ্ণবল্লভকে আশ্রয় দিয়েছিলেন। এই সমস্ত কারণেই নবাব প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়েছেন। সিরাজউদ্দৌলা রাজা মানিক চাঁদ এবং নির্মর্দানকে পাঠিয়ে তিনি সেই কলকাতা অভিযান পরিচালনা করেছেন, যার ফলেই ইংরেজরা সেখানে পরাজিত হয়ে প্রাণ রক্ষার জন্য পালিয়ে এখানে এসেছে, এই দুরবস্থার মধ্যে পতিত হয়েছে। এটা ড্রেক ব্যতীত অন্যান্য হ্যারি, মার্টিন, অন্যান্য ইংরেজ অনেকেই জানেন, সেই বিষয়টার জন্য আলোচনাটা হচ্ছে। মার্টিন, রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই হোক সত্যি কথা বলা হয়নি। ওই তো রিপোর্ট তৈরি করেছেন, কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তা, ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে? ড্রেক যে রিপোর্টটা দিয়েছে কাউন্সিল বরাবর, সেইখানে সম্পূর্ণ মিথ্যে কথা সে বলেছে। কলকাতা দুর্গে কিভাবে তারা পরাস্ত হয়েছে, কি কারণে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দুর্গ আক্রমণ করেছেন, সেই বিষয়ে কিন্তু সত্যি কথা বলা হয়নি। ড্রেক টেবিলে ঘুষি মেরে, দ্যাটস নান অফ ইউর বিজনেস। অফ কোর্স ইট ইজ, মার্টিন জোর দিয়ে বললেন। অফ কোর্স ইট ইজ। কিলপ্যাট্রিক, তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? ড্রেক, তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। কিলপ্যাট্রিক ড্রেকের পক্ষে, মার্টিন এবং হ্যারির বিপক্ষে। কিলপ্যাট্রিক বলতে চেয়েছে যে ড্রেক, মার্টিন এবং হ্যারি যারা এই কলকাতার পরাজয়ের জন্য ড্রেক এবং কিলপ্যাট্রিককে দায়ী করছে, অন্যান্য যারা নেতৃত্বে দায়ী করছে, তাদের বক্তব্য একটাই যে কম বেশি সবাই অসাধু, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা দুর্নীতি করেছেন, সুতরাং কেউ সাধুত্বের দাবিদার, সম্পূর্ণ সাধু এটা দাবি করতে পারে না। হ্যারি, ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে, সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। ড্রেক, আমিও ঘুষ খাইনি। মার্টিন, অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। ড্রেক, তোমরা বাড়াবাড়ি করছো, ভুলে যেও না এখনো ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। হ্যারি, ফোর্ট উইলিয়াম? ড্রেক, ইংরেজদের আধিপত্য অত সহজে মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতা দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। মার্টিন, বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক।
আমরা আপনার কর্তৃত্ব মানব না। ড্রেক, এত বড় স্পর্ধা। উইথড্র হোয়াট ইউ হ্যাভ সেইড। মাপ চাও, দ্বিতীয় কথা না বলে। নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ। মাপ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করবার হুকুম দিয়ে দেব। ড্রেক মার্টিন এবং হ্যারি কিছু সত্যি কথা বলছে যে রজার ড্রেক বিভিন্ন সময় কিছু ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আর ঘুষ খেতে খেতে ঘুষ কথাটার অর্থই তার কাছে পাল্টে গেছে। আর ড্রেক এখনো তার কর্তৃত্ব বজায় রাখতে চাইছেন। তিনি যেটা বলতে চেয়েছেন যে ফোর্ট উইলিয়ামটাই হলো এখন কলকাতার দুর্গ। এখানেই নানামাত্রিক সলা পরামর্শ হবে, যে বিপদ আসছে, সমস্যা তৈরি হয়েছে, সেটা কিভাবে মোকাবেলা করা যায়, সেটা কিভাবে জয় করা যায়, সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারবেন। জনৈক ইংরেজ মহিলা দড়ির উপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিলেন। তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বচসারত পুরুষদের কাছে। ইংরেজ মহিলা, তবু যদি মেয়েদের নৌকোয় করে কলকাতা থেকে না পালাতেন, তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত। ড্রেক, উই আর ইন দ্য কাউন্সিল সেশন ম্যাডাম। এখানে মহিলাদের কোনো কাজ নেই। ইংরেজ মহিলা, ড্যাম ইউর কাউন্সিল। প্রাণ বাঁচবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব। ড্রেক, সেই ব্যবস্থাই তো হচ্ছে। ইংরেজ মহিলা, ছাই হচ্ছে? রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে, প্রায় না খেয়ে, অহরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব মুছে যাবার জোগাড়। ড্রেক, বাট ইউ সি। ইংরেজ মহিলা, I do not see alone. You can also see every night. এক প্রস্ত জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়। কোনো আড়াল নেই, আব্রু নেই। Anybody can see that pitiable anatomic exhibition. এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিজে গাউনটা রজার ড্রেকের মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন মহিলাটি। এমন সময় জনক গোড়া সৈনিকের দ্রুত প্রবেশ। মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস, কিলপ্যাট্রিক, গড ব্লেস আস। হলওয়েল সকলকে উদ্দেশ্যে, গুড মর্নিং টু ইউ। সকলের সঙ্গে করমর্দন। ওয়াটস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করলো। মহিলাকে একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন। ড্রেক, বলো, খবর বলো হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়েল, মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন। অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। ড্রেক, কলকাতা ফেরা যাবে? হলওয়েল, না। ওয়াটস, আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। তো হলওয়েল কলকাতা আক্রমণের সময় বন্দী হিসেবে তাকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। সিরাজউদ্দৌলা তাকে শাস্তি দেবেন, বিচার করবেন, এরকম। কিন্তু সেই সিরাজউদ্দৌলা কতগুলো প্রতিশ্রুতির বিনিময়ে তাকে ওয়াদার বিনিময়ে, শর্তের বিনিময়ে
তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। সেই হলওয়েল ফিরে আসছে কলকাতা থেকে। সে খবর নিয়ে আসছে ওয়ার্স অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ওয়ার্স আশাবাদী এবং ওয়ার্স এবং হলওয়েল বন্দী হয়েছিলেন। তাদের দুজন তারা ফিরে এসে নবাব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন। কিলপ্যাট্রিক কিরকম ব্যবস্থা? ওয়ার্স অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব। ড্রেক তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজদের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। ড্রেক তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। হলওয়েল কিছুটা করে এসেছি, তাছাড়া উমিচাঁদ নিজের থেকে আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। হুররে! তো একটা বিষয় স্পষ্ট হয়েছে যে নবাব ইংরেজদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে চান না, সমূলে উৎপাটন করতে চান না, সম্পূর্ণ বন্ধ করতে চান না। সেটা চাইলে এরা যে কলকাতা থেকে পালিয়ে এসে ভাগীরথী নদীতে আশ্রয় নিয়েছে ফোর্ট উইলিয়াম জাহাজের মধ্যে, আর নবাব তাদের কিছুই বলছেন না, ছেড়ে দিচ্ছেন। নবাব যদি সত্যি সেটা চাইতেন তাহলে সৈন্য পাঠিয়ে তাদের কঠোর শাস্তির বিধান করতেন, শাস্তির আওতায় নিয়ে যেতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কিন্তু নবাব সেটা চান না। ওয়ার্স মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। ড্রেক হ্যারি ও মার্টিনকে, আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি, আমরা তো ঝগড়া করতে চাইনি, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। মার্টিন, যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। ড্রেক উচ্চ কণ্ঠে, প্যাশন্স ইজ দ্য কিওয়ার্ড ইয়াং ম্যান। হলওয়েল পায়ে চাপড় মেরে, কি মশা! সিরাজউদ্দৌলা মসকিটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? যা বলছো ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভেতরে মারাও গেছে। ওয়াটস, বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। ড্রেক, বাট it is important from military point of view. সমুদ্র কাছে, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। যে জায়গায় তার আশ্রয় নিয়েছে কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর মধ্যে, এই জায়গাটা মিলিটারি পয়েন্ট অফ ভিউ বলা হয়। যুদ্ধ বিগ্রহের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট ভালো একটা জায়গা। এই কারণে যে যদি বিপদ যদি কলকাতার দিক থেকে আসে সেটিও দেখা যাবে, বা অন্য দিক থেকে বিপরীত দিক থেকেও যদি কখনো সৈন্যরা আসে, নবাব সৈন্যরা বিপদ আসে, তাহলে সেটা মোকাবেলা করা যাবে, প্রয়োজনে পালিয়েও যাওয়া যাবে। কিলপ্যাট্রিক, দ্যাটস ট্রু।
কলকাতায় ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোত ভেসে। কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। নদীর দুপাশে ঘন জঙ্গল, সুতরাং এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে কোনো শত্রু তাদের আসবে, আক্রমণ করবে এরকম সম্ভাবনা একেবারে শূন্য। শুধুমাত্র বিপদ আসার সম্ভাবনা কলকাতার দিক থেকে গঙ্গা নদী হয়ে তারপরে ভাগীরথীতে। সেই ক্ষেত্রে তারা যথেষ্ট সুযোগ পাবে সেই বিপদ মোকাবেলার জন্য, প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য। কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাটবাজার বসিয়ে দেব। ড্রেক, অফকোর্স নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়ে তা পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। সে ড্রেকের হাতে এক টুকরো কাগজ দিল। ড্রেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, উমিচাঁদের লোক এই চিঠি এনেছে। ফলের কিছু আশার বাণী, আশার কথা বলল, খবর নিয়ে আসলো যে ইতোমধ্যে কলকাতার দিক থেকে আর বিপদ আসার সম্ভাবনা নেই। কারণ ইতোমধ্যে উমিচাঁদ কলকাতার যে দেওয়ান শাসক মানিকচাঁদকে হাত করেছে, আর সে একটা চিঠিও পাঠিয়েছে লোক মারফত। সেই চিঠিটি এরকম, হোয়াট, সকলে বলছে এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনান্তে ড্রেকের হাতে পত্র দিল আগন্তক। ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল। ড্রেক মাঝে মাঝে উচ্চ স্বরে পত্র পড়তে লাগলো। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে। এর জন্য তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-4 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। চিঠি ভাঁজ করতে করতে ড্রেক বলল, আ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচাঁদ। উমিচাঁদের চিঠির যে সার বক্তব্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। যে উমিচাঁদ যে চিঠি পাঠিয়েছে সেটা চিঠির মধ্যে উমিচাঁদ বলেছে যে কলকাতায় ইংরেজরা ব্যবসা বাণিজ্য করবার অনুমতি পেয়েছে এবং সেই অনুমতির স্বাক্ষর করা সেই অনুমতি পত্র কলকাতার শাসক মানিকচাঁদের কাছ থেকে উমিচাঁদ সেটি টাকার বিনিময়ে সে সংগ্রহ করেছে, জোগাড় করেছে। প্রায় 12,000 টাকা দিয়ে মানিকচাঁদকে রাজি করানো হয়েছে ইংরেজদের কলকাতায় নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবার অনুমতি পত্র আনবার জন্য।
উমিচাঁদ নিজেও বিভিন্নভাবে পরিশ্রম করেছে, তার অন্যান্য কিছু খরচ হয়েছে, ব্যয় হয়েছে, সবকিছু বাবদ উমিচাঁদ তার নিজের জন্য 5,000 টাকা দাবি করেছে, চেয়েছে। তারপরেও সেটা রজার ড্রেকের বিবেচনা, তিনি ইচ্ছে করলে উমিচাঁদকে 200-400 টাকা হয়তো কম দিতে পারেন। তবে উমিচাঁদ একটা কথা বলতে চেয়েছে, সুদূর লাহোর থেকে উমিচাঁদ কলকাতায় এসেছে, মুর্শিদাবাদে এসেছে অর্থ উপার্জনের জন্য। ইংরেজরা যেরকম সুদূর ইংল্যান্ড থেকে সেই ব্রিটিশ ইংল্যান্ড থেকে তারা ভারতবর্ষে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। সুতরাং উদ্দেশ্যের দিক থেকে উমিচাঁদের মধ্যে এবং কোম্পানির ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকদের মধ্যে, সাহেবদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আর উমিচাঁদ এই কথাটি বারবার বলবার চেষ্টা করেছে। অলওয়েল, কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ওয়ার্স, ইভেন হোয়েন ইট ইজ টু কস্টলি। যদিও এই মুহূর্তে এটি অনেক টাকার একটা বিষয়, তারপরেও উমিচাঁদের এই সাহায্যটুকু কিন্তু অবহেলা করবার সুযোগ নাই। ড্রেক, সেই তো মুশকিল, ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্য 17,000 টাকা দাবি করেছে। আমি হলফ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। উমিচাঁদ লোভী মানুষ, এ ব্যাপারে ইতোমধ্যে রজার ড্রেক অবগত আছেন। তিনি বলছেন যে উমিচাঁদ ভীষণ লোভী প্রকৃতির একজন মানুষ। মানিকচাঁদের এই হুকুমনামা সংগ্রহের জন্য হয়তো সে 17,000 টাকা দাবি করেছে সব মিলিয়ে। এখান থেকে রাজা মানিকচাঁদকে হয়তো সে মাত্র 2,000 টাকা দিবে, বাকি সব টাকাটা সে নিজের তহবিলে পুরে নেবে। হলে কিন্তু কিছুই করবার নেই, উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? ড্রেক, দেখি টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। ওয়াট, শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিকচাঁদ, কে হাত পেতে নেই? কিলপ্যাট্রিক, 10 দিকের 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেতে হচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসি। কিছু না কিছু হলওয়েল, কিছু না, হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বকরা নিয়ে মতান্তর ঘটলে। অলওয়েল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ইংরেজরা এদেশে ব্যবসা বাণিজ্য করবে, হাজার হাজার লোকের সাথে লেনদেন করবে, টাকা ব্যবসা বাণিজ্য হবে। সুতরাং উমিচাঁদ যে টাকাটা দাবি করেছে এটি খুব বেশি টাকা নয়। এই টাকা আয় রোজগার করতে, সংগ্রহ করতে তাদের খুব বেশি একটা সময় লাগবে না। কিন্তু বিপদের জায়গা, ভয়ের জায়গায় একটাই, যে লেনদেনটা তারা করছে এই লেনদেনের টাকার ভাগাভাগি নিয়ে না বড় কোনো সমস্যা হয়। ড্রেক, উমিচাঁদের চিঠি বার করে, আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জঙ্গের সঙ্গে সিরাজউদ্দৌলার লেগে গেল বলে এই সুযোগ নেবে মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জঙ্গকে সমর্থন করবে। উমিচাঁদের চিঠিতে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, যেটি হলো ইংরেজদের জন্য আনন্দের খবর, সুখবর, আনন্দের বার্তা, যে সিরাজউদ্দৌলার খালাতো ভাই মাইমুন্নেছার ছেলে শওকত জঙ্গ, তো খসেটি বেগম সহ এই মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, এরা সিরাজের বিরুদ্ধে ধীরে ধীরে ষড়যন্ত্র করছে এবং এরা সবাই চায়
নেশাখোর ভাঙখোর শওকত জঙ্গকে তারা সিরাজকে পদচ্যুত করে, ক্ষমতাচ্যুত করে, সিংহাসনচ্যুত করে এই শওকত জঙ্গকে তারা নবাব বানাতে চায়, রাজা করতে চায়। ওয়ার্স খুব স্বাভাবিক, শওকত জঙ্গ নবাব হলে সকলেরই উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। আগে ভাগেই তার কাছে আমাদের ভ্যাট পাঠানো উচিত বলে আমার মনে হয়। ড্রেক ভীষণ চালাক। তো ওয়ার্স একটা সত্যি কথা বলেছে যে ভাঙখোর নেশাখোর শওকত জঙ্গ সে রাজ্য শাসন প্রশাসন যে খুব একটা ভালো করে চালাতে পারবে না, এটা সবাই জানে। আর এই কারণে তার যারা ফৌজদার, যারা রাজকর্মচারী থাকবে, সেনাপতি অন্যান্যরা থাকবে, তারাই মূলত যে যা খুশি তা করবার সুযোগ পাবে, যেটা নবাব সিরাজদৌল্লার শাসন আমলে তারা একেবারে করতে পারছে না। এই কারণে ড্রেক ভীষণ চালাক। যদি সত্যি সত্যি শওকত জঙ্গ নবাব হয় তাহলে শওকত জঙ্গের সাহায্য তাদের প্রয়োজন হবে। এই কারণে সে আগে থেকেই টাকা শওকত জঙ্গের কাছে ভ্যাট পাঠাতে চাচ্ছে, কোম্পানির আয়ের অংশ পাঠাতে চাচ্ছে। ওয়ার্স তা পাঠান, কিন্তু সন্ধে হয়ে গেল যে আমরা এখানে একটা বাতি দেবে না? ড্রেক অর্ডারলি বাতি লেয়াও অলয়েল। নবাবের কয়েদখানায় থেকে এ দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? ড্রেক নট সো ব্যাড আই হোপ। অলয়েল এবং ওয়ার্স এরা নবাবের কয়েদখানায় ছিল, কারাগারে ছিল, আর সেখানে থেকে তাদের ভীষণ নাজুক অবস্থায়, খারাপ অবস্থা হয়েছে। অলয়েল জিজ্ঞেস করছে এখানে যারা আছে ফোর্ট উইলিয়াম জাহাজে তাদের কি অবস্থা? ড্রেক বলছে যে খুব বেশি খারাপ না, অত খারাপ না। ড্রেক ব্যাগ লাগাও, নেপথ্যে জাহাজ আসছে, জাহাজ আসছে। 4 জনের সমস্বরে। কোথায়? ফ্রম হুইচ সাইড? নেপথ্যে সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2 খানা, 3 খানা, 4 খানা, 5 খানা। 5 খানা জাহাজ, কোম্পানির জাহাজ। ড্রেক কোম্পানির জাহাজ? মাস্ট বি ফ্রম মাদ্রাস। লেট আস সেলিব্রেট। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। তো কোম্পানির সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে মাদ্রাস থেকে। সেই এটি 5টা জাহাজ, এটি তাদের জন্য ভীষণ আনন্দের খবর। এই জন্যই তারা উৎসব করছে, উৎসবের আনন্দে মেতে উঠেছে। তা আমরা আজকে পর্যন্ত আলোচনা করেছি, দ্বিতীয় দৃশ্য আলোচনা করেছি। তোমরা বাসায় নাটকটি ভালো মতো নিজেরা পড়বে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।